দেখুন, মমতা ব্যানার্জি সত্যি কথা বা সঠিক কথা বলার কোনো তার দায় নেই। তিনি যা খুশি বলে দিতে পারেন। শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজন একসঙ্গে তো দূরের কথা, এই তিনজনের দুজন কখনো একসঙ্গে পৃথিবীতে ছিলেন না। তিনি তিনজনকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তিনি এসপ্লানেডে বক্তৃতা করতে করতে ডহর বাবুদের বংশধরকে তার সঙ্গে দেখা করতে বলতে পারেন। ডহর যে একটা স্থান নাম, কোনো ব্যক্তির নাম, সেটা তার জানা নাই এবং তাই জন্য তার সামান্য তম অনুতাপ নাই। এখন নির্বাচন কমিশনেরও একটু দায় আছে। যখন বিএলও হিসেবে তিনি কাজ করছেন, তিনি নির্বাচন কমিশনের লোক, তো তাকে যখন এরকম বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, অন্য ভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তখন নির্বাচন কমিশনের তো উচিত যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তিনি তো ইসলামিক হিস্ট্রিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন দাবি করেন, তা আশা করি এটা জাল নয়। তিনি এলএলবি পাস করেছেন দাবি করেন, আশা করি এটা জাল নয়। তো তাহলে উনি কম লেখাপড়া জানা এটা তো বলা যাবে না। ডিগ্রি আছে। বারুইপুরে এবং ময়নাতে যে ইআরও দের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন, রাজ্য সরকার তো করেনি। কিন্তু নির্বাচন কমিশন কেন ওই যে না করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না? নির্বাচন কমিশন যদি ঠিক মতো কাজ করতেন তাহলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন কিনা আমার সন্দেহ আছে। উত্তরবঙ্গে সবচেয়ে বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা তো দলগত নির্বিশেষে রাজ্যবাসীর মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রধান হয়ে কিভাবে তিনি মন্দির বা মসজিদ গড়তে পারেন? আমাদের দেশের সংবিধানটা সেকুলার। সংবিধানের 27 নম্বর ধারায় আছে যে কোনো একটা নির্দিষ্ট সম্প্রদায়, সেটা হিন্দু হতে পারে, সেটা ইসলাম হতে পারে, সেটা খ্রিস্টানিটির হতে পারে, সেটা বুদ্ধিজম হতে, কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ে ধর্মাচরণের জন্য কর দিতে কোনো ব্যক্তিকে বাধ্য করা যায়। তো এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে আমরা সাধারণ লোকেরা যে কর দিই, সেই করের টাকা কোনো একটা নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ধর্মীয় আচার আচরণের জন্য ব্যয় করা যায় না। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে তিনি মহাকাল মন্দির তৈরি করবেন এই ঘোষণা করতে পারেন না। তিনি একজন ব্যক্তি হিসেবে করতে পারেন, পার্টির একজন নেত্রী হিসেবে করতে পারেন, নিজের টাকা দিয়ে মন্দির করতে পারেন, পার্টির টাকা দিয়ে করতে পারেন। কিন্তু সরকারি টাকায় যেভাবে তিনি মন্দির করছেন এবং করব বলছেন, সেটা কিন্তু সংবিধান বিরোধী। ও কোন রাজনৈতিক অঙ্গ রয়েছে এর পিছনে আপনি মনে করছেন? আমার তো একটা কথাই মনে হয় যে তার বিরোধী যে রাজনৈতিক দল আছে তারা একটা সম্প্রদায়কে তোষণ করার অভিযোগ তুলছেন তার বিরুদ্ধে। তো সেটা তিনি প্রমাণ করতে চাইছেন যে সেটা নয়। এখানে যে সব থেকে বেশি লোকের যেটা ধর্ম, সেই ধর্মের জন্য তিনি কাজ করছেন। এছাড়া তো আমার মাথায় অন্য চিন্তা আসে না। যদি অন্য কেউ বের করতে পারে সে কথা আলাদা। স্যার, এই যে উত্তরবঙ্গের মাটিতে ম্যানগ্রোভ, এবার কি পশ্চিমবঙ্গের জলবায়ুতে পরিবর্তন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখুন, মমতা ব্যানার্জি সত্যি কথা বা সঠিক কথা বলার কোনো তার দায় নেই। তিনি যা খুশি বলে দিতে পারেন। সেটা একটা বাচ্চার ওজন কত হতে পারে আপনারা জানেন, এবং তিনি কত বলে দেন এটা বলে দিতে পারেন। তার শরীরে হাড়গুলো সব অস্ত্রোপচারকে বাধ্য হয়েছে, সেগুলোও তিনি বলে দিতে পারেন। রবীন্দ্রনাথ মারা গিয়েছেন 1941 সালে। 6-7 বছর পরে সেই রবীন্দ্রনাথকে দিয়ে তিনি গান্ধীজির অনশন ভাঙানোর জন্য ফলের রস খাওয়াতে পারেন। রামমোহন রায় মারা গিয়েছে খুব সম্ভবত 1833 খ্রিস্টাব্দে, আর আমাদের এই রাজ্যের বিধানসভা হয়েছে 1950 সালে। তো উনি সেই 150 বছর আগে মারা যাওয়া একটা লোককে দিয়ে এই বিধানসভায় আইন পাস করিয়ে নিতে পারেন।
দেখুন, শেক্সপিয়ার, কিটস এবং রবীন্দ্রনাথ তিনজন একসঙ্গে তো দূরের কথা, এই তিনজনের দুজন কখনো একসঙ্গে পৃথিবীতে ছিলেন না। তিনি তিনজনকে একসঙ্গে সাহিত্য আলোচনায় বসিয়ে দিতে পারেন। তো তিনি ঠিক কথা কখন বলেন, তিনি এসপ্লানেডে বক্তৃতা করতে করতে ডহর বাবুদের বংশধরকে তার সঙ্গে দেখা করতে বলতে পারেন। ডহর যে একটা স্থান নাম, কোনো ব্যক্তির নাম, সেটা তার জানা নাই এবং তার জন্য তার সামান্যতম অনুতাপ নাই। তার সামান্যতম অনুতাপ নাই যে উনি 80-র দশকে ডক্টরেট না করে উনি ডক্টরেট লিখতে শুরু করেন এবং লোকে জিজ্ঞেস করলে বলে যে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি থেকে করেছি। কিন্তু দেখা যায় যে দুনিয়াতে ইস্ট জর্জিয়া বলে কোনো ইউনিভার্সিটি নাই, অর্থাৎ যে ইউনিভার্সিটি নাই সেই ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেটও করতে পারেন। তো তার কথা আমি একটু বলবো। স্যার, একজন মুখ্যমন্ত্রীর মিনিমাম যে পড়াশোনাটুকু থাকা দরকার সেটুকু কি নেই মমতা বন্দ্যোপাধ্যায়? আপনি তার যদি ডিগ্রি দেখেন তাহলে তার খুব কম মুখ্যমন্ত্রীর এরকম ডিগ্রি আছে। আপনি ডাল এই জালি ইউনিভার্সিটি জালি ডক্টরেট করতে, কিন্তু তিনি তো ইসলামিক হিস্ট্রিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাস করেছেন দাবি করেন, তা আশা করি এটা জাল নয়। তিনি এলএলবি পাস করেছেন দাবি করেন, আশা করি এটা জাল নয়। তো তাহলে উনি কম লেখাপড়া জানা এটা তো বলা যাবে না, ডিগ্রি আছে। তাহলে এনে এমন মন্তব্যগুলো করে কেন উনি? তো এটা আপনারা যদি বুঝতে ব্যর্থ হন, এই যে উনি এরকম মন্তব্য করেন, উনার যে ব্যর্থতা সেগুলি নিয়ে আপনারা আলোচনা করেন না। উনি যে ভুল অন্যায় বেআইনি কাজ করছেন সেগুলো নিয়ে আপনারা আলোচনা করেন না। উনি এরকম কথা একটা বলেছেন সেটা নিয়ে আপনারা আলোচনা করেন, ওনার যা উদ্দেশ্য সেটা তো সিদ্ধ হয়ে যায়। স্যার, এই যে খিদিরপুর, গুলশান কলোনি, কসবাই বিএলওদের বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, এর অভিযোগ উঠেছে। শোনা যাচ্ছে আধার কার্ডের ভিত্তিতে নাকি ভোটার কার্ড তৈরি করার কথা বলছে। এই যে ভোটের পরে হিংসা, ভোটের সময় হিংসা, এবার ভোটের তালিকা সংশোধনেও কি হিংসা? আমরা কোন রাজ্যে বাস করছি স্যার? দেখুন, দুর্ভাগ্যের বিষয়, আমাদের রাজ্যের আমরা যাকে মুখ্যমন্ত্রী করেছি, মানে আমরা ভোট দিয়ে এমএলএ করেছি, এমএলএরা তাকে মুখ্যমন্ত্রী করেছে, তো সেটা এরকম একজন মহিলাকে করা হয়েছে। এখন নির্বাচন কমিশনেরও একটু দায় আছে। যখন বিএলও হিসেবে তিনি কাজ করছেন তিনি নির্বাচন কমিশনের লোক, তো তাকে যখন এরকম বন্দুক দেখিয়ে ভয় দেখানো হচ্ছে, অন্য ভাবে তাকে হুমকি দেওয়া হচ্ছে, তখন নির্বাচন কমিশনের তো উচিত যারা এটা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই যে ধরুন ওই বারুইপুরে এবং ময়নাতে যে ইআরও দের বিরুদ্ধে এফআইআর করতে বলেছিল নির্বাচন কমিশন, রাজ্য সরকার তো করেনি। কিন্তু নির্বাচন কমিশন কেন ওই যে না করার জন্য কোনো ব্যবস্থা নিচ্ছেন না? এই জন্য এটা ঘটতে পারছে। নির্বাচন কমিশন যদি একদম দৃঢ়তার সঙ্গে এই কাজটা করেন তাহলে করতে পারেন। তো এইটাই এরকম যে করতে পারছে এখানকার গুন্ডা বদমাশরা নির্বাচন কমিশনের দৃঢ়তা অভাব হচ্ছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে মাঝে নির্বাচন কমিশনও অপারক, নির্বাচন কমিশনও নিজেদের অপারক, তারা করতে পারে। দেখুন, সংবিধানে 324 নম্বর ধারা যদি দেখে তাহলে নির্বাচন কমিশন চাইলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের রাষ্ট্রপতি আর রাজ্য সরকারি কর্মচারী রাজ্যপাল তাদের অধীনে করে দিতে পারে। নির্বাচন ঘোষণা হলে শুধু পারেন, তার আগে পারেন না তা নয়। আর আপনি আমাদের যে 50 সালের রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট আছে তার 29 নম্বর ধারা অনুসারে এই যে কেন্দ্র সরকার রাজ্য সরকার থাকলো স্থানীয় সরকার, এই যে কর্পোরেশন, পৌরসভা, পঞ্চায়েত, মানে নির্বাচন কমিশন চাইলে এই স্থানীয় সরকারের অফিসারদেরও নির্বাচন কমিশনের অধীনে করে দিতে বাধ্য। অতএব সমগ্র কেন্দ্র সরকারি কর্মচারী, সমগ্র রাজ্য সরকারি কর্মচারী, সমগ্র স্থানীয় সরকারি কর্মচারীদের নির্বাচন কমিশনের অধীনে করে দেওয়া যায়। আর রিপ্রেজেন্টেশন অফ পিপল একটা আরো একটা আইন আছে, ধারাটা বলে দিচ্ছি, 13cc। এই ধারা অনুসারে
এই যে চিফ ইলেকটোরাল অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, ইআরও, এইআরও থেকে বিএলও পর্যন্ত প্রতিটি লোক যখন এই সংশোধনের কাজ করছে তখন তারা ইলেকশন কমিশনের অধীন, ইলেকশন কমিশনের সুপারিনটেন্ডেন্স, কন্ট্রোল এবং ডিসিপ্লিনারি প্রসিডিং অধীন। অতএব নির্বাচন কমিশন তাদের ব্যবস্থা নিতে পারে। তাহলে নিচ্ছেন না কেন? সেটা তো নির্বাচন কমিশন উত্তর দিতে পারে। আমি একটা কথা বলতে পারি, তার থেকে আপনি বুঝতে পারবেন। এই যখন মমতা ব্যানার্জি এবার যে মুখ্যমন্ত্রী হয়েছে, যখন মুখ্যমন্ত্রী হয়েছে তখন উনি এমএলএ ছিলেন না, এবং আমাদের দেশের সংবিধান অনুসারে 6 মাসের মধ্যে এমএলএ না হলে তিনি আর মন্ত্রী বা মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। সেই জন্যে যখন এই সময়টা অতিক্রান্ত হয়ে যাবে বলে মনে হচ্ছিল, তৎকালীন চিফ সেক্রেটারি নির্বাচন কমিশনকে একটা চিঠি লিখলেন যে ভবানীপুরে যদি এখনই নির্বাচন না করানো যায় তাহলে সাংবিধানিক সংকট দেখা দেবে। প্রথমত মমতা ব্যানার্জিকে রাজ্য মুখ্যমন্ত্রী থাকলে সংবিধানের কথা লেখা আছে। মমতা ব্যানার্জি ভবানীপুর থেকেই ভোটে লড়বেন, এটা যতক্ষণ না তুমি নমিনেশন পেপার ফাইল করছেন চিফ সেক্রেটারি জানলেন কি করে? কলকাতা হাইকোর্টে নিয়ে মামলা হয়েছিল, হাইকোর্ট বলেছে যে চিফ সেক্রেটারি সরকারি কর্মচারী হিসেবে কথা জানতে পারেন না, বা উনি যেরকম চিঠি লিখেছেন ওটা লিখতে পারেন না, উনি পার্টির লোকের মতো চিঠি লিখেছেন। কিন্তু তারপরেও এখানে ইলেকশন নির্বাচন কমিশন ডিক্লেয়ার করতে, তো তার মানে তিনি যাতে মুখ্যমন্ত্রী থাকেন নির্বাচন কমিশন তার ব্যবস্থা করবে। অথচ নির্বাচন কমিশনের আইনে বলা আছে যে 6 মাসের মধ্যে উপনির্বাচন করা যাবে কি না সে ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে। এবং এটা আমি বলে দিচ্ছি, আপনি ধারা দেখে নিতে পারেন 151A। তো তাহলে নির্বাচন কমিশন যদি ঠিক মতো কাজ করতেন তাহলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকতেন কিনা আমার সন্দেহ আছে। তো আর নির্বাচন কমিশন যদি এখন ঠিক মতো কাজ করে তাহলে যেসব হুমকি দিচ্ছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যাবে। স্যার, এর মধ্যে দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডিজিটাল যোদ্ধা বলছেন। শুধু নিজেকে বলছেন না, পোর্টাল খুলে ডিজিটাল যোদ্ধায় নাম নথিভুক্ত করারও কাজ চলছে। এর পিছনে কি অন্য কোনো প্ল্যান থাকতে পারে এর আড়ালে? দেখুন, উনি তো রাজনৈতিক দলের লোক, আপনারা তো জানেন বিভিন্ন চ্যানেলের লোকরা যখন এলাকায় গিয়েছে দেখা যাচ্ছে যে কোনো পথে 43 কোনো 50 জন লোক মারা গেছে, কিন্তু তাদের নাম আছে। ভোটের দিন তাদের নামে কেউ ভোট দিয়ে দেয়? এমন কিছু লোকের নাম আছে যাদের অস্তিত্ব নাই, মানে তারা কোনোদিনই জীবিত ছিলেন না, এখনো নেই, কিন্তু ভোটার লিস্টে তাদের নাম আছে। তো এই লোকদের ভোট তো ভোটের দিন কেউ দিয়ে দেয়। তো ধরুন একটা বুথে 1000 খানিক ভোটার থাকতে পারে। ধরুন কিন্তু 900 ভোট আছে, সেখানে 4 জন প্রার্থী আছে। 900-র মধ্যে যদি 700 ভোটে পোল হচ্ছে আমি ধরে নিলাম, তো 700 যদি পোল হয় 4 জনের মধ্যে ভাগ হলে 200-রও কম হয়। তো এই 200-র মধ্যে যদি 100-র বেশি ভোট এরকম মরা লোকের হয়, অস্তিত্বহীন লোকের হয়, তো তাহলে সেখানে ভোটের ফল কি হবে আপনি জানেন? তো এইরকম ভাবে যারা ভোটে যেতে, তো তারা তো যখন রিভিশন হচ্ছে তাদের তো কায়দা কানুন বের করতে হবে যাতে করে ওই মরা লোকদের নাম ভোটার লিস্টে থাকে, অস্তিত্বহীন লোকদের নাম ভোটার লিস্টে থাকে, যারা এদেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকে।